পুষ্পিতা তার চোখের পানিগুলোকে মুছে বললেন, সাজ্জাদ, আর বলো না, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো এমন করব না। সব সময় শরীরের খেয়াল রাখবো, কখনো তোমার অবাধ্য হব না। তবুও তুমি আমাকে এভাবে কথা শুনিও না। আমার নিজেকে খুব অসহায় লাগে তুমি যখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। আমার খুব ভয় করে। আমি পারি না এগুলো সহ্য করতে। সাজ্জাদ সাহেব এ নিয়ে আর কথা বাড়ালেন না। পুষ্পিতার রুম থেকে স্নিগ্ধা রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে গিয়ে পুষ্পিতার জন্য তেঁতুল পানি গুলিয়ে নিয়ে আসলো। প্রেশার বেড়ে গেলে নানুর জন্য তেঁতুল পানি, লেবু পানি, কখনো আচার নিয়ে খাইয়ে দিত। আজও তার ব্যতিক্রম করেনি সে। দৌড়ে চলে এলো পুষ্পিতার কাছে শরবতটা নিয়ে। খাইয়ে দিল পুষ্পিতাকে বসিয়ে দিয়ে। পুরো রাত চিন্তায় ঘুমোতে পারেনি কেউ। একদিকে সাজ্জাদ আছে স্ত্রীর চিন্তায় মগ্ন, আর শ্রাবণ আছে স্নিগ্ধা আর ছোট চাচির চিন্তায়। সকালে স্নিগ্ধা কলেজ ড্রেস পরে রেডি হয়েছে। কলেজে যেতে না চাইলেও মামি জোর করে পাঠিয়েছে তাকে কলেজে যাওয়ার জন্য। বাধ্য হয়ে তৈরি হতে হলোই তাকে। ব্যাগ নিয়ে নিচে নামতেই দেখে মামা গাড়িতে উঠছে। শ্রাবণ তার গাড়িতে উঠে পড়ল। মামা বললেন, শ্রাবণ, সিদ্ধকে ড্রপ করে দিয়ে আই। আমি পারবো না, তোমার ভাগ্নিকে তুমি ড্রপ করে দিয়ে আসো। সাজ্জাদ সাহেব বললেন, হাদারাম কোথাকার, তোর বউকে তুই গাড়িতে করে ড্রপ করে দিয়ে আসবি, আমি কেন যাব? তোমার ভাগ্নির আমাদের কাউকে লাগবে না, সে নিজেই পারে। তাকে দেখার মতো অনেক লোক আছে। স্নিগ্ধা তাদের কথার মাঝে উঠে বলল, মামা, আমার পা আছে, আমি জড়বস্তু নই কারোর ঘাড়ে পড়ে থাকবো। আমি নিজেই কলেজে যেতে পারবো, কারোর জন্য অপেক্ষা করার আমার ইচ্ছে নেই। সাজ্জাদ সাহেব হঠাৎ শ্রাবণকে শাসিয়ে বলে উঠলেন, শ্রাবণ নে, তড়াতড়ি করি তুই যা, সিগনরে লই কলেজ ন যাস, আই কিন্তু আবার কষ্ট লাগাই দিয়াম। স্নিগ্ধা অন্য সময়ে মামার মুখে ভুলভাল চট্টগ্রামের ভাষা শুনে হেসে দিত, কিন্তু আজ আর তার মুখে হাসি আসছে না। খুব বিরক্ত লাগছে তার। শ্রাবণ সাজ্জাদ সাহেবের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ছোট চাচা আজকাল যেন দাদুর বলা কথাটা বেশি প্রয়োগ করা শিখে গেছে। একেবারে যেখানেই যাবে এই কথাটা তাকে বলবেই। শ্রাবণ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল। আয় গাড়িতে বস। স্নিগ্ধা তাদের পাশ কাটিয়ে বেরিয়ে পড়ল, আর যাওয়ার আগে বলল, আমি কারোর দয়ায় বাঁচার অধিকারী নই, নিজে চলতে পারি। কারোর দায় দয়ায় আমি বাঁচতে চাই না, অতএব আমাকে যেন কেউ দয়া দেখাতে না আসে। স্নিগ্ধা একা চলতে পারবে, কারোর তুচ্ছ তাচ্ছিল্য সে সহ্য করতে পারবে না। সাজ্জাদ সাহেব যেন গোলক ধাঁধায় পড়ে গেছেন। এদের দুজনকে কিভাবে এক করবেন? দুজনই দুই মেরুর। স্নিগ্ধা বাসে করে চলে গিয়েছে কলেজের বাসে। কলেজের বাসে প্রথমে উঠতে না চাইলেও স্নিগ্ধা বলে দিল এরপর থেকে সে কলেজের বাসেই উঠবে। কারণ কলেজের বাসের জন্য কলেজের বেতন সিটে বাস ভাড়ায় ছাত্রীদের নাম থাকে। সেখানে স্নিগ্ধার নাম নেই। স্নিগ্ধা সারাদিন ক্লাস করার পর ছুটির সময় পূর্বীকে দেখল। পূর্বী বলেছিল একসঙ্গে আসতে, কিন্তু স্নিগ্ধার বাস ভাড়ার কথা শুনে আর দুজন এক হতে পারল না। আগের স্কুলে স্নিগ্ধার অনেক বান্ধবী ছিল। এই কলেজে স্নিগ্ধার বান্ধবী মহলে শুধু পূরবী, মধুলা, স্বচ্ছ, এই তিনজন। আর কারো সঙ্গে তার তেমন জমেনি। শ্রাবণ ইউনিভার্সিটি থেকে গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। আজও স্নিগ্ধা তার জন্য অপেক্ষা করেনি। রাগে শ্রাবণের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল, আর বারবার মনে পড়লো কালকে স্নিগ্ধার বলা কথাগুলো। গাড়ির স্পিড কিছুটা বাড়িয়ে বাসায় এসে ঢুকে দেখলো স্নিগ্ধা রান্নাঘর থেকে খাবার এনে ডাইনিং রুমের টেবিলের উপর রাখছে। শ্রাবণ আশেপাশে কোথাও না দেখে স্নিগ্ধার হাত থেকে বাটিটা সরিয়ে হুট করে গালে কষি একটা চড় বসিয়ে দিল। হুট করে শ্রাবণ স্নিগ্ধার গালে এভাবে চড় বসিয়ে দিবে স্নিগ্ধা ভাবেনি। স্নিগ্ধা শ্রাবণের মুখের দিকে চেয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধার আরেকটি গালে আরো জোরে একটা চড় মেরে দিল। স্নিগ্ধা শ্রাবণের দিকে ছলছল চোখে চেয়ে আছে। যে গালে, যে শরীরে কখনো কেউ একটা আঁচড় অব্দি দেয়নি, সেই গালে শ্রাবণ আজ পরপর দুটো চড় দিল। স্নিগ্ধা তার দু গালে হাত দিয়ে শ্রাবণের দিকে ছলছল চোখে চেয়ে আছে, আর শ্রাবণ লাল চোখ জোড়া দিয়ে যেন তাকে গিলে খাচ্ছে। স্নিগ্ধার এখনো বিশ্বাস হচ্ছে না শ্রাবণ এই সেই শ্রাবণ যাকে স্নিগ্ধা ছোটবেলায় খেলার ছলে দুষ্টুমি করে শ্রাবণের পিঠে দুম করে কিল বসিয়ে দিত। শ্রাবণ কখনোই স্নিগ্ধার গায়ে এভাবে আঘাত করতো না। উল্টো স্নিগ্ধা তাকে মেরে তাকে নিয়ে হাসাহাসি করত। সেই শ্রাবণ আজ এমন করলো। রাগে দুঃখে স্নিগ্ধা শ্রাবণের দিকে রাগী চোখে চেয়ে
পাশে থাকা কাঁচের গ্লাসটাকে একটা আঁচড় দিয়ে ভেঙে ফেলল আর দৌড়ে রুমের দরজা বন্ধ করে দিল। পুষ্পিত রুমেই ছিল। হঠাৎ কিছু ভাঙার শব্দে দৌড়ে এসে দেখলেন ভাঙা গ্লাস নিচে গড়াগড়ি খাচ্ছে আর শ্রাবণ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি শ্রাবণকে ডেকে উঠলেন, শ্রাবণ, তুই কখন এলি? আর স্নিগ্ধনা খেতে এসেছিল, ও কোথায়? আমি জানি না, ও গ্লাসটা পড়লো কিভাবে? আমার হাত থেকে পড়ে গেছে। ও দেখি সর, কি যে করিস না তোরা, কাজগুলো পায়ে ঢুকবে, সর, আমি সরিয়ে ফেলি। তুমি যাও, আমি সরাচ্ছি। তুমি অসুস্থ। শ্রাবণ পুষ্পিতাকে সরিয়ে কাচের টুকরোগুলোকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। সারা সন্ধ্যায় স্নিগ্ধা রুমের দরজা খুলেনি। আজ সারাদিন তার মুখে একটু খাবার ওঠেনি। সকালে শ্রাবণের বলা কথার তুচ্ছ তাচ্ছিল্য, বিকেলে এসে গালে এভাবে হুট করে চড় বসিয়ে দেওয়ার পর প্রশ্নই ওঠে না তার খাবার খাওয়ার। খাবে না সে খাবার, চলুক এভাবে যতদিন যায়। শ্রাবণের চড় তাকে মনে করিয়ে দিল সে একটা বনফুল, যার না আছে পরিচয়, না আছে গোত্র, না আছে কোনো কদর নেই বলেই পরিচয় হয়েই ওঠেনি। মান নেই, গন্ধ নেই, পথে পথে ফুটে বেড়ায়, বাগানে ফুটলে তার কদর হতো। স্নিগ্ধার সুন্দর গালটা লাল রক্তিম আভায় ধারণ করেছে, টকটকে গোলাপি হয়ে গেছে। শ্রাবণের হুট করে চটে যাওয়াটা তার কাছে কেমন বিরক্তিকর লাগছে। শ্রাবণ তো কখনো তার গায়ে হাত দেয়নি, আজ কেন বলা নেই কওয়া নেই হুট করে চড় দিয়ে বসলে এমন। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে লাল হওয়া গাল জোড়ায় হাত বুলিয়ে সে ভাবতে লাগলো সে। অপরদিকে শ্রাবণ রুমের দরজা বন্ধ করে বারান্দায় চলে গেল। অসম্ভব রাগ উঠেছে তার মেয়েটার উপর দাদা। তার চলার প্রতিটা পদে খুঁত খুঁজে, কিভাবে চলতে হবে তা নিয়ে যত ধরনের কথা শোনাবে আর স্নিগ্ধাকে নিয়ে মাথায় তুলে নাচবে। স্নিগ্ধা যে তলে তলে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছে সেটা দেখবে না। শ্রাবণ ফুসফুস করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়তে ফোন বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে মহিমার নাম। কল ব্যাক করার পর অপর পাশ থেকে মহিমা বলে উঠল, কি রে, বউকে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি করে চলে গেলি, একবারও আমাদের সঙ্গে দেখা করলি না? খেয়াল ছিল না, রাখো, ভালো লাগছে না, পরে কথা বলবো। কেন রে, মন খারাপ নাকি? এই তো যাওয়ার সময় দেখলাম দিব্যি হাসছিলি, এখন আবার কি করলি? আর বলিস না। স্নিগ্ধা কি করেছে জানিস? স্নিগ্ধা আজও আমাকে ফেলে আগে আগে চলে এসেছে বাসায়। মেজাজ গরম হয় কিনা বল। আমি এতবার করে বললাম আমি আসা পর্যন্ত অপেক্ষা করিস, আমরা একসঙ্গে বাসায় যাব। আমি ওকে আগেও বলেছি, ওকে এই কথাটা হয়তো আজ বলিনি। আজ ওকে আমি কলেজে দিয়ে আসিনি, নিয়ে আসতে তো পারি। ও কি করলো, আমাকে ফেলেও চলে এলো একা একা। বাসায় এসেই আজ ইচ্ছে মতো চড় মেরেছি। কেন মেরেছি কথাটা বলতেই পারিনি। আমার হাত দুটো ও বেশ জ্বলছে জানিস, খুব জোরে চড় মেরেছি। আমার সামনে দাঁড়িয়ে কেঁদেছে। ওকে মেরে রাগ লাগলেও এখন মনে হচ্ছে ওকে এভাবে মারা উচিত হয়নি। কেউ ওর গায়ে একটা টোকাও সহজে দিত না, আর আমি কিনা দুটো চড় মেরেছি। মারলি কেন? মেরে এখন দরদ দেখানো হচ্ছে? মেরেছি, খুব জোরে মেরেছি, কারণ না বলে কাহিনী না করে ঠাস ঠাস করে চর বসালি, গাধা একটা। এখন যা, সরি বলে আয়। এখন? হ্যাঁ এখন। না, আর একটু পর যাব। আচ্ছা, তোর বউ তুই জানিস কিভাবে রাগ ভাঙাবি, তা রাখছি। শ্রাবণ মহিমার ফোন রেখেই দেখলো স্বর্ণার ফোন। এই মেয়েটা যেন তার পিছু ছাড়বেই না। বিরক্তি নিয়ে ফোনটাকে বিছানায় আছড়ে ফেললো। উঠে গিয়ে দাঁড়ালো স্নিগ্ধার রুমের সামনে। দু একবার নক করার পরও স্নিগ্ধার দরজা খুলল না। গলার স্বর উঁচু করে ডাকবে তার আগে স্নিগ্ধা ঠাস করে দরজা খুলে ঠান্ডা গলায় বলল, কি চাই? তোর সাথে আমার কথা ছিল ওই সময়। আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, অন্তত আপনার থেকে তো একদমই না। স্নিগ্ধা শোন, তুই আমাকে না জানিয়ে একা একা বাসায় আসলি কেন? আমি তোকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে? আমার জন্য আপনার গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না, আমি কলেজের বাস দিয়ে আসা যাওয়া করতে পারবো। গাড়ি থাকতে কলেজ বাস কেন? আমাদের গাড়ি থাকার পর তুই বাস দিয়ে যাবি? বাসে চড়া মানুষগুলো কি খারাপ? বাসে যারা চড়ে তারাও মানুষ, নিজস্ব প্রাইভেট কার যারা আছে সেও মানুষ। আমার কথা সেটা না। আমরা থাকতে তুই একা একা চলবি কেন? আমরা তোর কেউ না? কেউ না তোমরা আমার, কেউ না তোমরা আমার, আমার কেউ না তোমরা আমার, আমার কাউকে লাগবে না। আমি আমার পথ গড়ে নিয়ে তোমাদের পথ থেকে চলে যাব। আর তোমার সঙ্গে যে ঝুলানো একটা ট্যাবু বা ট্যাগ যাই বলো, এই বিয়ে নামের সম্পর্কটাকেও শেষ করব। তাই নাকি? এত সাহস তোর? স্নিগ্ধাকে রুমের ভেতর জোর করে ঢুকিয়ে বলল, কি ভাবিস প্রেমিকের সঙ্গে খুব সহজে প্রেম করে তার সঙ্গে পালিয়ে যাবি?
যদি প্রেমের খবরটা বলে দিই নানা ভাইকে, মানে নানা শ্বশুরকে? জানিয়ে দিন। সত্যি সত্যি কিন্তু জানিয়ে দিব। দিন জানিয়ে। এই বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। শ্রাবণ স্নিগ্ধার দিকে কিছুক্ষণ চেয়ে চলে গেল, আর স্নিগ্ধার রাগে দুঃখে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কখনো আমি এই সম্পর্কে থেকে শান্তি পাবো না, থাকবো না, কাউকে লাগবে না আর। কোচিং থেকে একসঙ্গে বেরিয়েছে পূরবী, স্নিগ্ধা, রামিসা। রামিসা কোচিংয়ে একসঙ্গে পড়ে। সন্ধে হওয়াতে পূরবীর মা এসেছেন আজ মেয়েকে নিতে। হঠাৎ স্নিগ্ধার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। শ্রাবণের সঙ্গে দাঁড়িয়ে আছে তার বন্ধুরা। শ্রাবণ তাদের সঙ্গে গল্প করেছিল। স্নিগ্ধা দেখেও পাত্তা দিল না। সে সোজা হাঁটতে লাগলো তার বান্ধবীদের সঙ্গে। রামিসা পূরবীর মাকে আড়াল করে স্নিগ্ধার কানের কাছে এসে বলল, এই স্নিগ্ধা শোন, বল। পাশের ছেলেটার দিকে তাকা। কোন ছেলে? আরে ওই যে গ্রে কালারের টি শার্ট, কি সুন্দর ছেলেটা, লম্বা। এই ভর সন্ধ্যায় আমি রাস্তায় উষ্টা খাই আর তুই বেডি তোলার দিকে তাকাস? হ্যাঁ, পাশ থেকে রামিসার কানে কানে বলল পূরবী, বলেই মায়ের পাশে আবার ভদ্রভাবে দাঁড়িয়ে পড়ল। তোর চোখে পাওয়ার কম, তোর ভবিষ্যৎ অন্ধকার। তুই কি বুঝবি ক্রাশ খাওয়ার মজা? ক্রাশ খাওয়া মনে হয় খুব হারাল। বেয়াদব মাইয়া, অন্যের বরের দিকে নজর দিস কেন? আম্মু, রামিসা। রামিসা পূরবীর মুখ চেপে ধরে বলল, আন্টি ওর কথা শুনবেন না, ও শুধু প্যাঁচ লাগায়। স্নিগ্ধা ওদের দুজনের কাণ্ড দেখলেও কিছু বলল না। গ্রে কালারের টি শার্ট শ্রাবণের ছিল। শ্রাবণ এখানে এসে প্রায় সময় আড্ডা দিয়ে যায়, আর এই আড্ডার ছলে স্নিগ্ধাকে এসে দেখে যায় সে। সেদিনের সেই চড়ের ঘটনার পর থেকে স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে কথা বলাটা বন্ধ করে দিয়েছে। 1 মাস পেরিয়ে গেলেও স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে ভালো করে কোনো কথা বলেনি। উল্টো শ্রাবণ কথা বলতে এলে এড়িয়ে গিয়েছে সবসময়। কারণ হিসেবে বিভিন্ন অজুহাত দেখিয়েছে। সবাইকে বলে দিয়েছে সে যতদিন ইন্টার পরীক্ষা দিচ্ছে না ততদিন কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে পারবে না। শ্রাবণও বুঝতে পেরেছে স্নিগ্ধা তাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু আজকাল যে আর তার এভাবে কথা না বলাটা ভালো লাগে না। স্নিগ্ধার এড়িয়ে যাওয়া, স্নিগ্ধার কথা না বলাটা তার ভালো লাগে না। কেন বুঝে না স্নিগ্ধা? একটা ভুল কি ক্ষমা করে দেওয়া যায় না? শ্রাবণ স্নিগ্ধাদের ফলো করতে করতে আসছে। স্নিগ্ধা সবাইকে পাঠিয়ে দিয়ে বাড়িতে ঢোকার পরে শ্রাবণ তার পিছন পিছন চলে আসে। দুজনের মধ্যে দুজনেই জানে তাদের মনে কি চলছে। নিষিদ্ধ কিছু চাওয়াগুলো যেন বেড়ে গিয়েছে শ্রাবণের। 16 বছরের যে চঞ্চল মেয়েটিকে একসময় তার বিরক্তিকর লাগতো, আজ মনে হয় এই মেয়েটিকে কেন সে আগে ভালো করে দেখলো না। মেয়েটি যখন কোচিং সেন্টার থেকে বেরিয়ে ফুচকার দোকানে বান্ধবীদের সঙ্গে হেসে হেসে কথা বলে, মেয়েটির সেই মুহূর্তের হাসির উজ্জ্বলতা, তার সারল্যতা যেন মুগ্ধ করে তাকে। মেয়েটি যখন ঘন কালো চুলগুলোকে বিনুনি করে কলেজ ড্রেসে বান্ধবীদের সঙ্গে দুষ্টুমি করে, তখন মেয়েটার মধ্যে উচ্চ মাধ্যমিকে পড়া কোনো মেয়ে নয়, বরং মনে হবে সদ্য কৈশোরে পা দেওয়া কোনো মেয়ে। কিন্তু এই মেয়েটাই বাড়িতে এলে একদম বদলে যায়। তার মাঝে আর খুঁজে পাওয়া যায় না সেই চঞ্চলতা। কেমন যেন গুমোট স্বভাবের হয়ে গিয়েছে সে। চট্টগ্রামের সেই চঞ্চল স্নিগ্ধা আর সে নয়, মনে হবে এ অন্য কোনো স্নিগ্ধা। ছুটির দিন খাবারের টেবিল গুছিয়ে পুষ্পিতা সবাইকে ডেকে আনছেন কর্মব্যস্ততায়। সবাই পুরো সপ্তাহে একই টেবিলে খাওয়ার সময় পায় না। ছুটির দিনটায় একটা দিন যেদিন পুরো খাবার টেবিল জমে যায়। খাবার টেবিলে বসেছে সবাই। সাজ্জাদ সাহেব নিজে উঠে রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছেন। সঙ্গে অনেক কথা বলছেন, তার মধ্যে অফিস, পরিবার নিয়েই বেশি পুষ্পিতা ও তার কাজের কথা বলছে। শুধু বলছে না স্নিগ্ধা, স্নিগ্ধা কথাগুলোর একটিও শুনছে না। শ্রাবণের মনে হলো, কারণ সাজ্জাদ সাহেব যে কথাগুলো বলছেন সবগুলোই হাসানোর জন্য বলছেন। শ্রাবণও মাঝে মাঝে পেট চেপে হাসছেন। সাজ্জাদ সাহেব বলতে লাগলেন, শোন, আমাদের অফিসে একজন পুরাতন চৌকিদার ছিল যে ঠিকভাবে উচ্চারণ করে কথা বলতে পারতো না। তো আমাদের কোম্পানিতে বিভিন্ন পদের লোক থাকে, যেমন ধর সার্জেন্ট, সেন্টারম্যান, ডেলিভারি ম্যান, লিফটম্যান, সুপারভাইজার, আরও অনেকে। আর অন্যান্য পোশাক শ্রমিক তো আলাদা। তো চৌকিদার মানে রমিজ সাহেব সবসময় সবার পদবিকে বিকৃত করে বলতো। যেমন সুপারভাইজারকে ডাকতো সুপারভাইজার, চার্জ হ্যান্ডকে চারজন। এই দুজনের পদবিগুলো সে সবচেয়ে বেশি বিকৃত করেছে। তো আমি আবার বলে দিয়েছি আমাকে এমনভাবে না ডাকতে।
আমাকে ছোট স্যার ডাকলে চলবে। বলা যায় না তখন আবার শিও স্যারের জায়গায় চিকা বা অন্য কিছু ডাকে কিনা। সাজ্জাদ সাহেবের কথায় পুষ্পিতা শ্রাবণ হেসে ফেলেছে, কিন্তু স্নিগ্ধাও হাসলো, তবে এ নিয়ে কোনো আলোচনা করলো না। তার খাওয়া শেষ হলে সে টেবিল ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণও খেয়ে উঠে চলে গেল তার রুমে। সাজ্জাদ সাহেবের ফোনে কল এলো। ফোন ধরেই কথা বলতে লাগলেন। হ্যাঁ বাবা, সব ঠিক। নাতি নাতনিদের কথা বলছো, তারাও খুব ভালো আছে। আমি আর তোর মা কিছুদিনের জন্য ঢাকায় আসছি। কবে আসবে? তোর মা একটু অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার দেখাতে হবে। তাই ভাবলাম ঢাকায় আসি, ভালো কোনো ডাক্তার দেখিয়ে চলে যাব। ব্যবসা কেমন চলছে? শ্রাবণকে নিয়ে যাস মাঝে মাঝে, ক্লাস না থাকলে আজকে কাজ বুঝে আসবে। চিন্তা করো না, আজকালকার ছেলেরা সব বুঝে যায়। পড়াশোনা শেষ করে কাজে ঢুকুক। এখন ঢুকে পড়লে কাজে মজা পাবে না। আর তাছাড়া এ সময়টা একটু আড্ডা দিবেই। তুই আর ওকে মাথায় তুলিস না। কয়েকদিন পরের কথা। ব্যালকনিতে দাঁড়িয়েছে স্নিগ্ধা। খুব রাগ লাগছে তার। কিছুক্ষণ আগে নানা ভাই আর নানু এসেছে। দুজন শ্রাবণের রুমে আছে এখন। স্নিগ্ধার রুমে শ্রাবণ। সে এখন বিছানায় বসে বসে মোবাইল টিপছে আর স্নিগ্ধার দিকে উকি দিচ্ছে। স্নিগ্ধা সবই বুঝতে পারছে শ্রাবণের মতলব। স্নিগ্ধা সেই দুঃখে ব্যালকনি থেকে রুমে আসেনি। ভিতর থেকে শ্রাবণ ডেকে উঠল, কেউ কি রুমে আসবে? বেলকনি থেকে মশাগুলো যে ঘরের ভিতর প্রবেশ করছে সে খেয়াল কি কারো আছে? মশাগুলো সব আমার রক্ত চুষে চুষে খাচ্ছে। শ্রাবণ খানিকটা মশা তাড়ানোর ভঙ্গিতে হাতে তালি দিয়ে উঠল। না, স্নিগ্ধা তারপরও ফিরে তাকালো না। শ্রাবণ ব্যালকনিতে তাকিয়ে দেখলো স্নিগ্ধা খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। খয়েরি রঙের ফতুয়ার সাথে মিলিয়ে জিন্সের প্যান্ট পরেছে স্নিগ্ধা। শ্রাবণ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়ল। স্নিগ্ধার হাতে তখন লিলি ফুল। সে শ্রাবণের রাগগুলো ফুলের উপর মিটিয়েছে। ফুলগুলোকে ছিঁড়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। শ্রাবণ আরেকটু এগিয়ে গিয়ে দেখলো স্নিগ্ধার হাতের মুঠোয় ফুলগুলো এখনো। শ্রাবণ নিচে বসে ফুলের পাপড়িগুলোকে তুলে নিল। কিভাবে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেললো? এত কোমল, এত সুন্দর ঘ্রাণ যে ফুলের, সেই ফুল কিভাবে এই মেয়েটি ছিঁড়ল? মেয়েটির কি কোনো মায়া নেই? শ্রাবণ স্নিগ্ধার ঘাড়ে কাঁপা কাঁপা হাত নিয়ে রাখলো। হঠাৎ করে কারো শীতল স্পর্শ ঘাড়ে পেতেই স্নিগ্ধার ভেতরটা কেমন অজানা আতঙ্কে কেঁপে উঠেছে। পিছনে দাঁড়ানো ব্যক্তিটির উদ্দেশ্যে পিছন ঘুরেই দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণ এখনো তার কাঁধে হাত দিয়ে রেখেছে। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে কাঁধে রাখা শ্রাবণের হাতটার দিকে তাকালো। শ্রাবণ স্নিগ্ধার দৃষ্টি অনুসরণ করে তাড়াতাড়ি হাতটা সরিয়ে ফেলল। স্নিগ্ধার আতঙ্কিত মুখটা কেমন রাগী মুখ ধারণ করেছে। স্নিগ্ধা শ্রাবণের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। শ্রাবণ তার সামনে মুঠো করে ধরে রাখা সেই ফুলগুলো তুলে ধরল। তুই তো বড্ড নিষ্ঠুর কালী। স্নিগ্ধা শ্রাবণের হাতে রাখা ফুলগুলোকে দেখে নিল। সেগুলোকে শ্রাবণের হাত থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, আমার গায়ে হাত দিয়েছেন কোন সাহসে? তুই আমার বউ, বউয়ের গায়ে হাত দিতে সাহস লাগে? অবশ্যই লাগে। যে সম্পর্কটা আমি মানি না, সেই আমি কি করে আমার গায়ে আপনার ছোঁয়া মেনে নিতে পারি? কিন্তু আমি মানি। আপনি মানলেও আমি মানি না। তোর মেনে নেওয়া না নেওয়া কোনো কিছুতেই আমার যায় আসে না। আপনি কিন্তু বেশি করছেন শ্রাবণ ভাই। শ্রাবণ হুট করে স্নিগ্ধাকে টেনে কাছে নিয়ে এলো। টেনে আনতে আনতে একদম রুমে নিয়ে এলো। তারপর বুকে জড়িয়ে নিল। অশান্ত বুকটা কেমন ঠান্ডা হয়ে গেল তার। এরই নাম কি ভালোবাসা? এ কি মায়া? এই অল্প কিছুদিনের মায়ায় এতটা গভীরভাবে কারো মায়ায় জড়ানো যায়? শ্রাবণ স্নিগ্ধার মুখখানা বুক থেকে তুলল। স্নিগ্ধা চোখগুলো বন্ধ। শ্রাবণের হুট করে এমন আক্রমণ সে নিতে পারছে না। স্নিগ্ধা ভয়ে ভয়ে চোখ জোড়া খুলতে দেখলো শ্রাবণ তার দু চোখ দিয়ে স্নিগ্ধাকে প্রাণ ভরে দেখছে। শ্রাবণ স্নিগ্ধার কপালের কাছের চুলগুলোকে সরিয়ে কপালে একটা চুমু বসিয়ে দিল। ঘোর লেগে গিয়েছে শ্রাবণের। এই মুহূর্তটা তার কাছে অন্যরকম লাগছে। আর একটু নিচু হয়ে স্নিগ্ধার ঠোঁটে স্পর্শ দিল। স্নিগ্ধার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। শ্রাবণ আরও প্রগাঢ়ভাবে স্নিগ্ধাকে জড়িয়ে ধরে স্নিগ্ধার মাঝে ডুবে গিয়েছে। এভাবে কিছুক্ষণ থাকার পরই শ্রাবণ স্নিগ্ধাকে ছেড়ে দিল সাথে। স্নিগ্ধা তখনও পাথরের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে। ঘোর যে তার লেগেছে, ভীষণ লেগেছে। শ্রাবণ স্নিগ্ধাকে ছেড়ে স্বাভাবিক হয়ে বিছানায় বসে রয়েছে, কিন্তু এইদিকে স্নিগ্ধা যেন একদম স্তব্ধ হয়ে গেছে। শ্রাবণ কি করলো এটা তার সাথে?
এমন একটা মুহূর্তে এমন কিছু করে বেড়াবে স্নিগ্ধা ভাবতেই পারেনি। শ্রাবণ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে থাকবি ওখানে না শুতে আসবি? স্নিগ্ধা শ্রাবণের দিকে না ফিরে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবণ স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল। কেমন লজ্জায় পড়েছে মেয়েটা। স্নিগ্ধার রুম থেকে বেরিয়ে যেন আরো বিড়ম্বনায় পড়েছে। নানু মামির সঙ্গে কথা বলছিল স্নিগ্ধাকে। রুম থেকে বেরিয়ে আসতে দেখে তিনি চেয়ে আছেন। কাছে ডেকে বললেন, রাত তো কম হলো না, ঘুমাওনি কেন? ঘুরছো কেন? এমনি ঘুম আসছিল না। যাও রুমে যাও। স্নিগ্ধা নানুর কথায় মন খারাপ করে রুমে চলে গেল। গিয়ে দেখলো শ্রাবণ শুয়ে আছে। শ্রাবণের শুয়ে থাকার ভঙ্গি তার ভালো লাগলো না। আবার কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই স্নিগ্ধার ভয় লাগলো। আজ তো নানা ভাই আর নানু আছে, ওনারা তো কখনোই আলাদা থাকতে দিবে না। স্নিগ্ধা দরজাটা বন্ধ করে আস্তে করে, তারপর লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল, শ্রাবণের পাশ থেকে কিছুটা দূরে। শ্রাবণ আর একটু কাছে আসলে স্নিগ্ধা বলল, কি শুরু করেছেন এগুলো? কি করছি? কাছাকাছি আসছেন কেন? তাহলে কি করব? দূরে থাকুন। পারবো না। স্নিগ্ধা বিছানা থেকে উঠতে চাইলে শ্রাবণ হাত ধরে বলল, শুয়ে পড়, আমি কিছু করব না। স্নিগ্ধা যেন শ্রাবণের কথাটা তেমন মাথায় ঢুকালো না। সে ওই দিকেই ফিরে শুয়ে রয়েছে। শ্রাবণ তা দেখে রেগে গেল। স্নিগ্ধাকে আরো কাছে টেনে নিয়ে বলল, বললাম না কিছু করব না। কথা না শুনলে কিন্তু যা ভেবেছিস তা করব। যদি ভালো চাস তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়। স্নিগ্ধার অস্বস্তি লাগছে খুব শ্রাবণের সঙ্গে জড়িয়ে শুয়ে থাকতে। শ্রাবণ স্নিগ্ধাকে জড়িয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ল। আর স্নিগ্ধা উসখুস করতে করতে সারা রাত পার করে দিল। পর্দা ভেদ করে ঘরের ভেতর সূর্যের আলো প্রবেশ করেছে। সোনালী রঙের পর্দাগুলো পুরো রুমকে উজ্জ্বলতায় ভরিয়ে তুলেছে। স্নিগ্ধার কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই শ্রাবণকে নিজের বাহুডোরে আবদ্ধ দেখেই মেজাজ গরম হয়ে গেল। কিভাবে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে শ্রাবণ। একটু নড়ে চড়ে উঠবে তারও উপায় নেই। স্নিগ্ধা শ্রাবণকে আস্তে আস্তে ঠেলে দিয়ে উঠে পড়ল বিছানা থেকে। তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে গেল। আজ শুক্রবার, ছুটির দিন। স্নিগ্ধা কিচেনের সামনে গিয়ে দেখলো পুষ্পিতা নাস্তা বানাচ্ছে। স্নিগ্ধা হাতে হাতে কাজ লাগাতে চলে গেল। পুষ্পিতার হাত থেকে রুটিটা কেড়ে নিয়ে তাওয়ায় বসিয়ে দিল। পুষ্পিতার মুখে মিটি মিটি হাসি। স্নিগ্ধা সেই হাসি দেখে বলল, হাসছো কেন? কিছু না। কিছু না বলছো? তুমি হাসা মানেই কিছু একটা আছে। এত কথা বলিস না তো। রুটিগুলো সেকে পড়তে বস, সামনে কত চাপ তোর। মেডিকেলে চান্স পেতে হলে ভালোভাবে পড়তে তো হবে। পড়ছি তো, কত কষ্ট করছি। হ্যাঁ দেখছি কি কষ্ট করছিস। তুই যেমন শ্রাবণও ঠিক তেমন। শুধু পড়া পড়ছে, দুজনে লাইফে অনেক কিছু করে ফেলবে দুজনে। ফাঁকা বলেই দুজনে ছাড়তে পারিস, কাজের কাজ কিছুই না। তা ওই বাদরটা কোথায়? তোমার বাদর আমার বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ডেকে আনলি না? না। নাস্তা প্রায় তো রেডি হয়ে গিয়েছে, ওকে ডেকে ফ্রেশ হয়ে নাস্তা করতে বল। আমি পারবো না, ওর যখন মর্জি তখন উঠুক। মা আর বাবা কিন্তু বাসায়। এখন যদি তুই তাদের সামনে কিছু বলিস তাহলে কিন্তু তারা রাগ করবে। উফ, তুমিও খোঁচাতে শুরু করেছো। কোথায় খোঁচা দিলাম? যা বলেছি ঠিক বলেছি। ওকে গিয়ে ডেকে নে, দুজনে নাস্তা করে ফেল। লক্ষ্মীটি আমার, এখন আর ঝামেলা করিস না প্লিজ। স্নিগ্ধা পুষ্পিতার দিকে অসহায় চোখে চেয়ে তার রুমে গিয়ে দেখলো শ্রাবণ এখনো ঘুমাচ্ছে। সে শ্রাবণের সামনে গিয়ে ডাকলো, শ্রাবণ ভাই, এই শ্রাবণ ভাই, শ্রাবণ ভাই, শ্রাবণ না। স্নিগ্ধা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর পাশে তাকিয়ে দেখলো। তারপর তার চোখে পড়লো ময়ূরের পেখম, যেটা তার রিডিং টেবিলের উপরে কলমের ঝুড়িতে ছিল। স্নিগ্ধা ময়ূরের পেখমটাকে হাতে নিয়ে খুব সাবধানে শ্রাবণের পাশে বসে পড়ল। তারপর আস্তে করে শ্রাবণের কানের কাছে গিয়ে সুরসুরি দিতে লাগলো। শ্রাবণ ওই পাশে চুলকিয়ে ঘুমের মধ্যেই ভুরু কুঁচকে আবার আরাম করে অপর পাশে ফিরে গেল। স্নিগ্ধা আবার এপাশ করে শ্রাবণের গলার কাছে সুরসুরি দিতে লাগলো। শ্রাবণ গলায় ঠাস করে বাড়ি দিয়ে উঠল। কিছুক্ষণ এমন করতে করতে শ্রাবণের ঘুমটা হালকা হয়ে গেল। সে স্নিগ্ধার হাতের পেখম সহকারে স্নিগ্ধাকে টেনে তার কাছে নিয়ে এলো। স্নিগ্ধা ঠাস করে শ্রাবণের গায়ে পড়ে গেল। শ্রাবণ পিটপিট করে চোখ খুলে স্নিগ্ধাকে দেখতে লাগলো। স্নিগ্ধার চোখ তখনও ভয়ে বন্ধ হয়ে আছে। শ্রাবণ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধার মুখে নিজের হাতটা ধরল। স্নিগ্ধা কেঁপে গিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ল।
নিজেকে স্বাভাবিক করে বলল, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করতে হবে আপনাকে সবার সঙ্গে। বলেই সে চলে গেল। সোফায় বসেছেন সেকান্দার সাহেব, পাশে সাজ্জাদ সাহেব বসেছেন। ব্যবসা নিয়ে আলোচনা করার পর স্নিগ্ধা আর শ্রাবণকে ডেকে আনালেন তিনি। স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বললেন, কলেজ কেমন চলছে তোমার? পড়াশোনা ঠিক মতো করছো তো? বিয়ে দিয়েছি বলে একদম উচ্ছন্নে পড়ে সর্বনাশ করে বসেও না, পড়া চালিয়ে যাও। স্নিগ্ধা মনে মনে বলে, বিয়ে দিয়েছিনি তো জীবন ধ্বংস করতে, আবার বলেন উচ্ছন্নে না পড়তে। বয়স একদম তার ছিঁড়ে গেছে দাদা শ্বশুরমশাইয়ের। মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে বলল, না, জীবনে সব বিসর্জন দিলেও ক্যারিয়ার বিসর্জন দিতে পারবো না। ভেরি গুড। আমার কাছ থেকে পাগলামো ভাবলেও আমি যা করেছি আমার দৃষ্টিতে বুঝে করেছি, তা তোমরা দুজন বুঝবে না। দৃষ্টি সংযত থেকে চলবে দুজন, বলছি। তোমাদের দৃষ্টি যেন সংযত থাকে, তোমরা যেন অন্য কিছু না করে বসো। তাই আমি বিয়ে দিয়েছি। একমাত্র তোমাদের দুজনকে একসঙ্গে রাখার জন্য হলেও এই ধরনের স্টেপ নিয়েছি। কোনোভাবে দুজনের একজনও যেন নিজেদের দাম্পত্য এবং নিজেদের সম্পর্ক ভুলে যেও না। বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় কোনো হারাম সম্পর্ক না জড়াও। কি বলেছি বুঝেছ? জি। শ্রাবণ, জি দাদু। তুমি কোন ইয়ারে এখন? 3rd ইয়ার। ও স্নিগ্ধা, তুমি এখন যেতে পারো, এখন আমাদের কিছু পার্সোনাল কথা আছে। স্নিগ্ধা তাদের সামনে থেকে উঠে চলে এলো। তো যেটা বলছিলাম, 3rd ইয়ারে পড়ছো, তুমি যথেষ্ট বড় হয়েছো, বুঝতে শিখেছো সব। স্নিগ্ধাকে আগলে রাখার বয়স হয়েছে তোমার। সামনে 4th ইয়ারে উঠবে তুমি, তোমার অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। বয়স তোমার খুবই কম। এই বয়সে বিয়ে দেওয়াটা হাস্যকর, তবে খুব যৌক্তিকও বটে। তুমি দেখেছো আমি খুব সামাজিক, অসামাজিক কাজ আমি পছন্দ করি না, বিশেষত পরকীয়া, বিয়ের আগে অন্য সম্পর্ক এবং তালাক দেওয়া, এইগুলো আমি পছন্দ করি না। তাই হয়তো তোমাদের এই অল্প বয়সে যেন অন্য কিছু না ঘটে, তাই বিয়ে দেওয়া। হয়তো তোমাদের কাছে আইনের বিরুদ্ধে আসলে আইনের বিরুদ্ধে কাজও অন্যায় বটে, এইভাবে স্নিগ্ধার মতো অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়া। আমি শুধু দুজনকে একটা সম্পর্কে জুড়ে দিতে চেয়েছিলাম, তবে দুজনের ঝগড়া দেখে আমি সেদিন মাথা ঠিক ছিল না, তাই দুজনকে এক করতে সাজাদের কাছে পাঠিয়ে দিলাম। এর বিশেষ কারণ তোমাদের মধ্যে যেন ঝগড়াটা কম হয় আর দুজনের মধ্যে একটা সম্পর্কের টান হয়। তুমি জানো দুজন বিয়ে সম্পর্কে মানুষ এক বন্ধু একমুখী করে তোলে, জানো না? শুনো, বিয়ে মানুষকে মানুষ হিসেবে কাছে টেনে নেওয়ার আহ্বান জানায়। দুজন মানুষের মধ্যে মধ্যকার সম্পর্কের দিকগুলো তুলে ধরে, একজন একজনকে সহজে চিনতে এবং বুঝতে সাহায্য করে। দুজনের মধ্যে টান আসে। দুজন মানুষ যখন একসঙ্গে থাকে তখন একজন না আরেকজনের মধ্যে টান আসবেই। তাই তোমাদের দুজনকে এক করেছি। আজ আমি চাইবো তুমি সেই পথ থেকে কিছুটা সংযত করো, কারণ স্নিগ্ধার আবেগের বয়স, মেয়েটার মধ্যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে পূরণ করতে দাও। আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। আমি কি বোঝাতে চাইছি বুঝেছ? স্নিগ্ধা বা তোমার ধারা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু যেন না ঘটে যায়, তাই চাইছি। সাজ্জাদ সাহেব বলতে চাইলেও বললেন না কিছু। শ্রাবণ মাথা নিচু করে বলল, দাদু ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার বা স্নিগ্ধার দ্বারা এমন কিছুই হবে না। খুশি হলাম।